আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দীর্ঘ 17 বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন আমাদের প্রিয় বিডিআর জওয়ানরা। আজকে তাদের মুক্তির দিন, আনন্দের দিন। এই দিনটা মূলত সাংবাদিকদের কারণে এসেছে। সাংবাদিকদের প্রচেষ্টা, দেশবাসীর দোয়া এবং তাদের আত্মীয় স্বজনদের আর্তনাদ, আকাশ বাতাস ভারী হয়েছে এবং আল্লাহর আরশ কেঁপেছে বিদায় আজকে এই বিডিআর জওয়ানরা মুক্তি পেতে যাচ্ছেন। বিডিআর এর জওয়ানরা তারা বলছেন তারা কোনো অন্যায় করেননি, তারা কোনো অপরাধ করেননি, তারা ষড়যন্ত্রের শিকার। বিডিআর বিদ্রোহের নামে বিডিআর এর যে অফিসার গুলোকে 17 বছর কারাবরণ করিয়েছে, সেটা একটা অন্যায় হয়েছে, সেটা একটা অবিচার হয়েছে। অবশেষে সেটাই তার প্রমাণ দিচ্ছে। বিডিআর এর 180 জনের মতো লোক আজকে মুক্তি পেয়েছেন এবং তারা আবেগঘন একটা পরিবেশের অবতারণা করেছেন। কেউ এসে দেখেছেন তার মা নেই, কেউ এসে দেখেছেন তার বাবা নেই, কেউ এসে দেখেছেন তার আত্মীয় স্বজনের অনেকে নেই, অনেকে বিদায় হয়ে গেছেন। কেউ যুবক বয়সে জেলখানায় গিয়েছেন, বৃদ্ধ হয়ে বের হয়েছেন এবং কেউ দেখেছেন তার কোলের সন্তানকে তার স্ত্রীর কাছে রেখে এসেছেন। সেই কোলের সন্তান আজকে বিয়ের উপযুক্ত হয়ে গেছেন, কেউ তার স্ত্রীকে রেখে গেছেন, তার স্ত্রী চলে গেছেন। আজকে তাদের এই মর্মান্তিক দুর্ঘটনা, আজকে কেউ কোনো মিডিয়ার সদস্য দেখে এসেছেন তার দুইজন পরিবারের সদস্য, মা বাবা ভাই বোন, আজকে তারা কিভাবে আছেন, কি হালতে আছেন, সে কিন্তু বের হয়ে সেটাও কিন্তু জানেন না। তো একটা আবেগঘন একটা পরিবেশ তৈরি হয়েছে, এটা আপনাদের সাথে একটু শেয়ার করব। আশা করছি আপনাদের হৃদয়কেও একটু হলো অনুতপ্ত করবে, খারাপ করবে এবং আপনাদের মনের অজান্তে আপনাদের এই মানুষগুলোর জন্য চোখে পানি আসবে বলে আমি বিশ্বাস করি। তো দেখুন, আমরা ভিডিওটা একটু দেখে আসি। এখানে এসে স্বেচ্ছায় আমি যেখানে ডাকছি ওখানেই গেছি। যা আমার কাছে জবানবন্দি দিতে আমি সবসময় সত্য কথাই বলে এসেছি। এখন আমার সত্য কথাটা কতদূর যে আমার কাছে ওনাদের কাছে গ্রহণযোগ্য ছিল জানি না। আমাকে যখন জেলে পাঠায় তখন এই মেয়েটাকে আমি 3 মাসের তখন মায়ের কোলে দিয়ে আমি বলছিলাম যে ইনশাল্লাহ আমি যদি আমানত হিসাবে তুমি আমার এই মেয়ে, আমার বাচ্চা দুটাকে তুমি রাখো, যদি ফিরে আসে আমি পাই, যদি না ফিরতে পারি আমাকে মাফ করে দেবে। এই যে আমি মানে চলে এসেছিলাম করে দিয়ে চোখে দেখছেন হয়তো 3 মাসের পর থেকে 3 মাসে আমি এইভাবে আমি কোনোদিন আমি ছুঁয়ে দেখিনি বাচ্চাকে এবং মেয়েটাকে, ছেলেটাকে আমি কাছে আসে সময় চাইলেই যে আমি পাইছি তা না। ভাইয়ের নাম? আমার নাম আমি সৈনিক মনসুর আলী, 24 রাইফেল ব্যাটালিয়ন। কথা বলি, আন্দোলনের সংগ্রামের মাধ্যমে আমরা মুক্তি পেয়েছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে, যারা শহীদ হয়েছে তাদেরকে জান্নাত নসিব করুক, আর যারা জীবিত আছে তাদেরকে ন্যায় হায়াত দারাজ করুক। আমরা এই দেশের অনেক মানুষের ইয়ার মাধ্যমে, ত্যাগের মাধ্যমে, আমরা এই আন্দোলনের মাধ্যমে আমাদের কোনো আইনি সুবিধা দেওয়া হয় নাই। এই যাকে সরকার, ফ্যাসিস্ট সরকার পতনের পরে আমরা আইনি সুবিধা আল্লাহর রহমতে আমরা যাবেন পেয়েছি। আর আজ আমরা মহা খুশি। আমরা যেন পরবর্তীতে আমাদের সকল কার্যক্রম যাতে আইনি সুবিধা পাই, সেজন্য দেশবাসীর কাছে আকুল আবেদন। জীবনের আলহামদুলিল্লাহ ভিতরে মোটামুটি ভালোই ছিলাম। ভিতরের কারারক্ষী এবং প্রশাসন যারা আছে তারা আমাদেরকে খুবই সম্মান করতো এবং ভালো চোখেই দেখতো। আচ্ছা, আমরা শুরু থেকে যখন জানিয়েছিলাম আপনারা এই বিগত সরকারের সময় আপনাদের স্বজনেরা আপনাদের সাথে ঠিকমতো ওইভাবে দেখা করতে পারতো না, আসলে এই বিষয়টা আসলে মানে কি হতো আপনাদের সাথে? না এরকম না, আমাদের স্বজনরা ঠিক মতন দেখা করতে পারছে এবং প্রথম আইসা কয়েকদিন আমাদের সমস্যা হয়েছে যে ঠিক মতন লক আপ নাম্বার ছিল না, কিন্তু যখন আমরা হয়ে গেছি আর কোনো সমস্যা হয়নি। এই যে 16 বছর পরে আসলে মুক্ত বাতাসে আছেন, কেমন লাগতেছে আসলে অনুভূতিটা যদি একটু? এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না যে কিরকম আনন্দে আমরা উৎফুল্লিত। জি, আমার বাবাকে তো এতদিন পরে পেলেন, তো অনুভূতিটা আসলে যদি একটু বলতেন, আসলে মানে বাবাকে পেয়ে কেমন লাগতেছে? 16 বছরের অনুভূতি এই কিছু সময় প্রকাশ করার মতো না। দর্শক, ভাই আমি আসলে একটু অস্বস্তি বোধ করতেছি, আমি এই মুহূর্তে ভাই প্লিজ। দর্শক, এই যে একজন বিডিআর সদস্য যিনি প্রায় 16 বছর পর তার সন্তানকে পেয়েছেন, তিনি আসলে বাকরুদ্ধ অনেকটাই। তিনি
কথা ঠিক ঠিক সেভাবে কথাও আসলে বলতে যাচ্ছে না, তারা শারীরিকভাবে অসুস্থ বলছে। কথা বলি, আমি গত শুনানিতে আপনাকে দেখেছিলাম এখানে কাঠগড়াতে। 16 বছর পরে আসলে মুক্তি পেলেন। মুক্তি পেলাম, এত কষ্ট হয়ে জীবনে নির্যাতিত যে অবস্থায় 16টা বছর, আমার চাকরি ওই সময় ছিল 1 বছর মাত্র চাকরি। আজকে আমার বাবা মা বৃদ্ধ, আমি বড় ছিলাম, আমার ছোট ভাই বোন আজকে নিরবধ, আমি কিচ্ছু জানি না এই ঘটনার সঙ্গে। আজকে এই 16টা বছর ধরে আমি এইভাবে ভোগ করলাম। আমি অসুস্থ আজকে 16টা বছর, আমার ছোট ছোট ভাই বোন বাবা মা বৃদ্ধ, তারা চোখে দেখে না। আজকে একবেলা তারা খাইছে, একবেলা খায়নি, আজকে এই অবস্থা আমার চাকরি ওই সময় মাত্র আমি নতুন রিক্রুটিং পাস করে আইছি মাত্র, আমার চাকরি ওই ঘটনার সময় মাত্র 1 বছর। আমি কোনো কিছুর সাথে কোনো কিছু জানিও না, কীভাবে কী হয়েছে না হয়েছে কিছু জানি না। আজকে আমি 16 বছর জেল খেলাম। আমি এই খালাস পাওয়ার পরও 16 বছর জেলে এইভাবে থাকতাম। আমার বাবা মা কেউ সাক্ষাৎও আসতে পারতো না, কে আসবে? আমার বাড়ি সেই অনেক দূর, সেই উত্তরবঙ্গে। আমি এইভাবেই জীবনটা কাটাইলাম এই 16 বছর ধরে আছি। আমার বয়স তখন এই 18 বছর ছিল। এখন আমি আমার অসুস্থ শরীর, এখন আমার বাবা মা আমাকে এই পর্যন্ত কোনো সময় দেখেও নি, এই 16 বছর আসতে পারেনি। তারা মূর্খ মানুষ, আমার পরিবার খুবই গরিব। আমি এই অবস্থায় আছি, আমার চাকরি তখন 1 বছরও ছিল না। হ্যাঁ, আমি এই অবস্থার মধ্যে, আমি খালাস পাওয়ার পরও এই 16 বছর এইভাবে নির্যাতিত অবস্থায় থাকছি আমি। এখন সরকারের কাছে আমাদের দাবি যে আমরা নিরপরাধ, আমরা কিছু জানি না। যদি আমরা এদের গরিব, আমাদের পরিবার, আমাদের বাবা মা কোনো কিছু একবেলা খাইছে, একবেলা না খাইয়া আছে, যদি সরকার যদি আমাদের প্রতি এই গরিবের প্রতি মানে সহযোগিতা করে আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করে, আমরা দেশ এবং সবার প্রতি আমরা কৃতজ্ঞ থাকব। এটাই আমার চাওয়া, আর কোনো কিছু চাওয়া নাই। যারা আসলে জড়িত ছিল তাদের ব্যাপারে কি বলার রয়েছে? যারা এই ব্যাপারে জড়িত আছে, কারা জড়িত আছে সেটা সরকার খুঁজে নিয়ে তাদের বিচার হোক, আমরা এটা চাই, সবসময়ের জন্য চাই। যারা আমাদের অফিসারকে হত্যা করেছে, যে যারা অফিসার মারা গেছে, আমরা আল্লাহ পাক তাদেরকে জান্নাতবাসী করুক। আমাদের আর কোনো কিছু চাওয়া পাওয়া নেই, এবং সঠিক বিচার হোক। এখন বের হলে আমরা এই দেশের আলো বাতাস কিছুই জানি না। এখন কি হবে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, বা আমরা কি করে খাবো, আমরা কিছু জানি না এই ব্যাপারে। আমার নাম মোহাম্মদ আব্দুর রাজ্জাক, আমি বিডিআর হাসপাতালের সৈনিক ছিলাম। আমার চাকরি ওই সময় ঘটনার সময় মাত্র 1 বছরও হয়নি। আমার ছোট ভাই আছে এখানে, আমার ছোট ভাই ওরে আমি এই ক্লাস 3-তে, আমি ওই মুহূর্তে ঢাকা পিলখানাতেই ছিলাম, কিন্তু আমি ছাত্র মেডিকেলের কোর্স করতেছিলাম। আমি এক ট্রেনিং শেষ, বাংলাদেশ ITS চট্টগ্রাম থেকে ট্রেনিং শেষ করে রিক্রুটিং পাস করে মাত্র এই সবে পিলখানায় জয়েন করেছি 7 সাল থেকে 8 সালে, 1 বছরই আমার চাকরি। আর ওই ঘটনার সময় আমি কোনো কিছু জানিও না। আজকে আমার বাবা মা বৃদ্ধ মানুষ, আমার মা চোখে দেখে না, আমি বড় ছিলাম, আমার 2টি ভাই বোন আছে, তারাও আজকে অসহায়। সবাই আমরা 16 বছর ধরে এই মানবতার জীবনযাপন করতেছি। এখন আমার আর কোনো চাওয়া পাওয়া নেই। এখন বের হয়েছি এই অবস্থা আমার, আমি কি করে খাবো, কি কর্ম খাবো? কারণ আমার জায়গা জমিও নেই, শুধু বাড়ির ভিটে ছাড়া, ঘরও নাই আমার কোনো ঘর বাড়ি কোনো কিছু নেই। আমার যখন দাড়ি মোচ ওঠেনি তখন আমি এই ডিপার্টমেন্টে আসছিলাম। আমার এই ঘটনার সঙ্গে আমি কোনো কিছু জানিও না, কোনো কিছু কীভাবে কি আমি এটাও বলতে পারবো না। আমরা সম্পূর্ণ ষড়যন্ত্র শিকার, কীভাবে কি তাও জানি না। এইভাবে পড়ে আছি 16টা বছর ধরে আছি। আমি 16 বছর ধরে খালাস পাওয়ার পরও আমি এই জেলখানায় এইভাবে ছিলাম। দর্শক যারা আমার আসলে নতুন চাকরি ছিল, আমি তো আসলে তেমন কিছু জানি না, ঠিক আছে। হত্যা মামলা খালাস পেয়েছিলেন, তারপরে খালাস পাওয়ার পরেও 16টা বছর, আসলে 13 সাল থেকে ধরে ওই তার আগের সরকার তো আমাদেরকে ছাড়ে নাই। একটা মিথ্যা মামলা দিয়ে, প্রশাসনমূলক মামলা দিয়ে আজকে আমরা এত ধরে আটকেছিলাম। তো এই যে দীর্ঘ 16-17 বছর পর আজকে আমরা মুক্তি পেলাম আর কি। আমাদের মামলাটা যদি একসাথে রায় হইতো তাহলে আমরা অনেক আগে আমরা চলে যেতে পারতাম, কিন্তু আজকে এই মামলাটারে পৃথক করে দিয়ে, বিস্ফোরক মামলাটা পৃথক করে দিয়ে আজকে আমরা ধ্বংস হয়ে গেছি, জীবন শেষ। আপনাদের বয়স তো অনেকই পার হয়ে গেছে, সেক্ষেত্রে নতুন কোনো কর্মসংস্থান বা এই বিষয়ে সরকারের কাছে আপনাদের কোনো দাবি আছে? দাবি বলতে আমরা আমাদের চাকরি ফেরত চাই, আমরা সুযোগ সুবিধা চাই। আর এখানে এখনো অনেক নিরহ লোক আছে যারা এখনো মনে করেন জেলখানার ভিতরে আছে। অনেক নিরহ লোক আছে যারা এই ঘটনার সাথে জানতো না। অনেক সময় তারা 10 বছর সাজা হয়েছে বা অনেক বড় সাজা হয়ে গেছে, কিন্তু তারা আসলে ঘটনার সাথে ওরকম ছিল না আর কি। আপনি ওরা পাবেন বলেন তো, ওই যে ছেলেকে থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ। কেমন লাগছে? খুব ভালো লাগছে, ছেলেকে পাইয়া খুব আনন্দিত, খুব ভালো। ছাত্র আন্দোলনকে ধন্যবাদ, ডক্টর ইউনূসকে ধন্যবাদ। আর কি বলবো, আমার মুখ দিয়ে আসা আসে না, মুখ দিয়ে আমি খুব খুশি লাগতেছে, খুবই খুশি লাগতেছে। 17 বছর জেল কাটছে, 17 বছর। আমার মামা জেল কাটছে। মামা বের হয়েছে, কেমন খুব আনন্দ লাগতেছে, খুব আনন্দ লাগতেছে এখন।
তার সাথে যদি একটু কথা বলি। কথা বলার সুযোগ পাচ্ছি। আমি বিডিআর একজন বিভাগীয় অফিসার। আমি ডেপুটেশন ডাইরেক্টর হাফিজুর রহমান হাফিজ। তো আমি নির্দোষ এবং আমার অধীনস্থ সদস্যরাও নির্দোষ। আমাদেরকে আপনারা জানেন কিভাবে আমাদেরকে ফাঁসানো হয়েছে, যার বিচার আমরা এতদিন পাইনি। আপনাদের এই আন্দোলনের মাধ্যমে, এই সমাজের আন্দোলনের মাধ্যমে আমাদের মুক্তির ব্যবস্থা হয়েছে। এই জন্য সবাইকে আমি সাধুবাদ জানাই। আমরা যারা মুক্তি পাইছি এবং যারা আমাদের মুক্তির অপেক্ষায় আছে তাদের মুক্তির জন্য আপনারা কথা বলবেন সবাই। এটা আমার অনুরোধ রইল সবার প্রতি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমার একটা সন্তান ডাক্তার, তার চাকরি এই দেশে হচ্ছিল না, এখন হলো। সে লন্ডনে থাকে, আসছিল দেখা করতে। ছুটির জন্য আবেদন করলে তার ছুটি হয় নাই, সে আবার লন্ডনে চলে গেছে, স্বামী সন্তান নিয়েই থাকে ওখানে। তার জন্য দোয়া করবেন। আর সমস্ত বিডিআর যাতে মুক্তি পায়, তারা যেন সুবিচার পায়, তারা যেন চাকরি ফেরত পায়, তার জন্য আপনারা সবাই একযোগে আমাদের জন্য কাজ করবেন। আপনারা কাজ করছেন, আর বাকি কাজটুকু করবেন। যারা নিরীহ বিডিআর এখনও বন্ধ অবস্থায় আছে, যাদের দেখার অনেক পরিবারের কেউ নেই, আমারই নাই কেউ, আমার পরিবারের তেমন কেউ নেই। যা হোক, আল্লাহ আমাকে এখন বেঁচে রাখছে, আমি বেঁচে আসি। আপনাদের সাথে কথা বললাম যে এমন কিছু আপনাকে প্রশ্ন কেউ করবেন না, যাতে আমি আপনাদেরকে বিব্রত করে ফেলি, আবার আমাকে বিব্রত করবেন না। আমি আমাদের সবাইকে সাধুবাদ জানাচ্ছি। আপনারা পরবর্তী যারা আমাদের জেনারেশন রয়ে গেছে ভেতরে, তাদের মুক্তির পথ যেমন সক্ষম হয়, সে ব্যাপারে আপনারা সবাই কথা বলবেন, সোচ্চার হবেন। এই অনুরোধটুকু আপনাদের সবার কাছে আমার রইল। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। এই সমাজ আজকে যে মুক্ত হয়েছে, যে জন্য মুক্ত হয়েছে, যারা শহীদ হয়েছে, যারা এখন পঙ্গু অবস্থায় আছে, তাদের সবার জন্য আমার দোয়া থাকবে। যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ জান তার বেহেশত নসিব করে। আর আমাদের মধ্যে থেকেও যারা মারা গেছে, আল্লাহ জান তাদেরকে বেহেশত নসিব করে। যারা বেঁচে আছে, অসুস্থ অবস্থায় আছে, অনেকে চিকিৎসা করতে পারছে না, চিকিৎসা হয় না, লং টাইম লাগে। তো চিকিৎসার অভাবেই অনেকে মারা যাচ্ছে, সুচিকিৎসা সম্ভব হচ্ছে না। জেলবন্দি থেকে চিকিৎসা করা খুবই কঠিন। তো যা হোক, যে অবস্থায় আসছে, একটা জিনিস দাঁড় খুলে ফেলছে। এখন হয়তো বাকিটা আপনাদের চেষ্টায়, আপনাদের কথায় হয়তো অনেক কিছু উন্মোচন হবে। তো আমি আশাবাদী আপনারা মুখ খুলে কথা বলবেন। এখানে ভয়ের আগে কিছুই নাই। আমার এখন ভয়ের কিছু নেই। আমার জীবন শেষ পর্বে। আমার 70 বছর বয়স। আমি 8 সালে অফিসার হয়েছিলাম, তখন আমি র্যাবে ছিলাম। যাই হোক, আল্লাহ পাক আমাকে যে কোনো কালের কর্মে নিয়ে আসছে এখানে জেলখানায়। 16টা বছর আমি জেলের ঘাঁয়ে টেনে গেলাম। আমি হারাইছি পরিবারের সবাইকে, এখন শুধু আল্লাহ আমাকে রাখছে। বলছি বাবা হারাইছি, মা শয্যাশায়ী, জানি না বেঁচে আছে কিনা জানি না, আমাকে সেভাবে বলা হয় না। আমার এখন আমি পাবো কিনা সে কথা ক্লিয়ার বলা হয় না। সন্তান দেশের বাইরে আসছিল, 28 তারিখে জামিন হওয়ার কথা ছিল, ওই সময় আসছিল যে জামিনটা। আর এদিকে সরকার আবার এদিক দিয়ে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট তাকে যোগদানের সুযোগ দিচ্ছে। সে বিশেষ কর্মকর্তা হিসেবে যোগদান করার জন্য আসছিল। আমার বাড়ি বগুড়া, আমি বগুড়া গাবতলীতে বাড়ি। এটা আমার দোষ। আমি কোনো অবশ্যই ক্ষতিপূরণ চাই। আমি নির্দোষ, খালি এইভাবে নির্দোষ না। আমি বিডিআর দাওয়াতে আসছিলাম, র্যাব থেকে দাওয়াত খেতে। আমার সন্তান তখন খালেদা জিয়া মেডিকেল কলেজে পড়তো। আমি বিভাগীয় কর্মকর্তা হিসেবে পোস্টিং ছিল ফেনীতে। আমাকে এই ধরনের নাটক সাজায় আমাকে এখানে রাখা হয়েছে। আমি এই 16 বছর, আমার কোনো সাক্ষী নাই, কিচ্ছু নাই। আমি পূর্ণ সুযোগ সুবিধা চাই আপনাদের মাধ্যমে। দেশবাসীকে জানাই, বিশ্ববাসীকে আমি জানাতে চাই যে আমি নির্দোষ, আমি নির্দোষ, আমি নির্দোষ। আমার সাবঅর্ডিনেট সদস্য যারা আছে তারাও নির্দোষ। এটা চালিয়ে আমরা বিভিন্নভাবে আটকে গেছি, আমাদের আটকায় ফেলা হয়েছে, আমাদের মুখ বন্ধ রাখা হয়েছিল, আমরা মুখ খুলতে পারি নাই। আপনাদের মাধ্যমে আজকে মুখ খুলে কথা বললাম। আমি চাই আপনারা আমার এই মুখ খোলা কথাটুকু সবার কাছে জানাই দেবেন। আমরা নির্দোষ ছিলাম, আমরা নির্দোষ ছিলাম, আমরা নির্দোষ ছিলাম। দর্শক, এই যেই একজন র্যাবের সদস্য, যিনি র্যাবের কর্মকর্তা ছিলেন, ফেনীতে পোস্টিং থাকা অবস্থায় যেই তৎকালীন বিডিআর বিদ্রোহ যেদিন ঘটনা ঘটে, সেদিন তিনি দাওয়াত খেতে এসেছিলেন সেই দরবার হলে, এবং সেখান থেকেই এই যে ঘটনাতে, সেই ঘটনাতে তাকে ফাঁসানো হয়েছে। এবং দীর্ঘ সময়ের মধ্যে তিনি যখন কারাবাসে ছিলেন, এর মধ্যে